স্বাগত দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রতিদিন অজান্তেই মানবদেহে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। টুথপেস্টে পাওয়া নিয়ে রিট, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পণ্য বাছাইয়ে সচেতন হতে পরামর্শ। দেশে খেলাধুলায় যুক্ত হলো এক ঝাঁক তরুণ প্রতিভা। নতুন কুড়িদের নৈপুণ্য মাঠে বসে উপভোগ করলেন প্রধানমন্ত্রী। প্লাস্টিক দূষণ রোধে আহ্বান। অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। ১৩ বছর আগের শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা, মন্তব্য চিফ প্রসিকিউটরের। শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ট্রাইব্যুনাল ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাজারে ইলিশের আকাশছোঁয়া দাম। নিম্ন মধ্যবিত্তের স্বাদ নেয় দুঃসাধ্য। ১ কেজির মাছ কিনতেই খরচ কমপক্ষে ৩,৫০০ টাকার বেশি। টাকা কেজি একজন মধ্যবিত্তকে বড়লোক ফ্যামিলির মানুষ খাওয়ার মতো সামর্থ্য নাই। তো সাধারণ ক্রেতারা কিনে খাইতে পারে না, আবেগ করে, আফসোস করে। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে দম্ভচূর্ণ মোদির। দাবি মেনে সংকট থেকে প্রাথমিক রেহাই, বাস্তবায়নে গভীর নজর রাখার ঘোষণা ককরোচ পার্টির। অস্ট্রেলিয়া সফরে ঘোষিত দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। চোট সমস্যা সত্ত্বেও আশাবাদী বাশার, খেলোয়াড়দের মনোভাবে দিচ্ছেন গুরুত্ব। যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড। এবারে বিস্তারিত। মনের অজান্তেই আপনি কি প্রতিদিন প্লাস্টিক খেয়ে ফেলছেন? শুনতে অবাক লাগলেও এখন আর প্লাস্টিক শুধু নদী, সমুদ্র বা পরিবেশেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন গবেষণায় মানুষের শরীরের নানা অঙ্গেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এভাবেই প্লাস্টিকের কাপে চা পান করে থাকেন। মনের অজান্তেই আপনারা অদৃশ্য প্লাস্টিক কণা অথবা মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলছেন, তা হয়তো জানেন না। শুধু কি তাই, আরও আছে। এরকম টি ব্যাগ ব্যবহার করেও চা খাওয়া হচ্ছে প্রতিনিয়ত। একটি আধুনিক টি ব্যাগ তৈরি করতে নাইলন বা পলিপ্রপিলিন ব্যবহার করা হয়। গরম পানিতে এই টি ব্যাগ ভেজালে সেখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বের হতে পারে। মাইক্রোপ্লাস্টিক হলো অত্যন্ত ছোট প্লাস্টিক কণা। এগুলো বড় প্লাস্টিক ভেঙে তৈরি হতে পারে, আবার অনেক সময় শিল্প কারখানায় সরাসরি ক্ষুদ্র আকারেও উৎপাদিত হয়। এতই ছোট যে খালি চোখে দেখা সম্ভব নয়। বর্তমানে পৃথিবীর প্রায় সব পরিবেশেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। বাতাস, নদী, সমুদ্র, মাটি, এমনকি ঘরের ধুলোতেও মিলছে এর অস্তিত্ব। বাংলাদেশেও আমরা প্রতিদিন নানা উপায়ে প্লাস্টিকের সংস্পর্শে আসি। বাজারে প্লাস্টিক ব্যাগ, খাবারের প্যাকেট, বোতলজাত পানি, ডিসপোজেবল কাপ প্লেট, খাদ্য মোড়ক সবই হতে পারে সম্ভাব্য উৎস। গবেষণায় মানুষের ফুসফুস, রক্ত, প্লাসেন্টা এবং মাতৃদুগ্ধে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সাম্প্রতিক কিছু গবেষণায় মানুষের মস্তিষ্কের নির্দিষ্ট টিস্যুতেও এর অস্তিত্বের ইঙ্গিত মিলেছে। তবে বিজ্ঞানীরা বলছেন মানবদেহে এসব কণার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য প্রভাব নিয়ে এখনও গবেষণা চলছে। তাই আতঙ্ক নয়, সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে এবং শ্বাস প্রশ্বাসের সঙ্গে বাতাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানুষের শরীরে প্লাস্টিক ঢুকছে, এটা নিশ্চিত। এতে স্বাস্থ্য ঝুঁকি আছে, কিন্তু কতটা স্বাস্থ্য ঝুঁকি তা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে প্রাণীদের উপর করা গবেষণায় স্বাস্থ্য ঝুঁকির প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য ঝুঁকি বা ক্ষতি এড়াতে কি করা যেতে পারে, চলুন সেটা দেখে নেওয়া যাক। মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ কমাতে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা এড়িয়ে চলুন। কাঁচ, স্টিল বা সিরামিকের পাত্র বেশি ব্যবহার করুন। প্লাস্টিক ভিত্তিক টি ব্যাগের পরিবর্তে খোলা চা ব্যবহার করুন। অপ্রয়োজনীয় বোতলজাত পানির ব্যবহার কমান। ঘরের ধুলো নিয়মিত পরিষ্কার করুন।
প্রতিদিনের ছোট ছোট সচেতন সিদ্ধান্তই কমাতে পারে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শ। এতে যেমন নিজের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তেমনি কমবে পরিবেশে প্লাস্টিক দূষণও। এস.এম. আকাশ, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন 34টি টুথপেস্ট পরীক্ষা করে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এ রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদকে রিটে বিবাদী করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি 100 গ্রাম টুথপেস্টে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণার সংখ্যা ছিল 20 থেকে 320টি পর্যন্ত। শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের 4টিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিশুরা যদি আগামী দিনে নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকায় বনানীর আর্মি স্টেডিয়ামে সোমবার জমে ওঠে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের ফুটবলের রোমাঞ্চকর ফাইনাল। মাঠের লড়াই শেষে বালকদের বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সিলেট। তারা 1-0 গোলে হারায় ময়মনসিংহ বিভাগকে। বালিকাদের বিভাগে প্রতিপক্ষ রাজশাহীকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে রংপুর। প্রধানমন্ত্রী তারেক রহমান খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের 100 মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। শিশু কিশোরদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিশেষ করে পরিবেশ দূষণ রোধে এগিয়ে আসার আহ্বান জানান। তোমরা নিশ্চয়ই দেখেছো, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক সমস্যা রয়েছে, তবে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কেটে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে ঘরোয়া রান্না, শিল্প উৎপাদন ও সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এজন্য সরকার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে এটা সরকারি প্রতিষ্ঠানের নয়, বেসরকারি প্রতিষ্ঠানের ত্রুটি। প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে দৈনিক 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের ন্যূনতম কোনো দ্বিধা নেই। যেটা বললাম যে সরকারি প্রতিষ্ঠান না বলে দায়ী স্বীকার করব না, ব্যাপারটা এরকম কিছু না। যেহেতু জনগণের প্রত্যাশার জায়গা এই সরকার রয়েছে, আমরা এই দায়িত্বটা নিয়েই আমরা সর্বতভাবে চেষ্টা করছি। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় 41 জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ 2 জন সাংবাদিক। ওই ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন চিফ প্রসিকিউটর।
2013 সালের 5 মে 13 দফা দাবিতে রাজধানীর মতিঝিলে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এসব দাবির অন্যতম ছিল কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল এবং ইসলাম বিদ্বেষী ও নাস্তিক ব্লগারদের অপপ্রচার বন্ধ এবং তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা। এক পর্যায়ে মতিঝিলে অবস্থানের ঘোষণা দেয় হেফাজত। সরকারের পক্ষ থেকে তাদেরকে সরে যেতে বলা হলেও তারা তা অগ্রাহ্য করে। এই অবস্থায় রাতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বাইরেও চলে অভিযান। এতে মোট 61 জনকে হত্যা করা হয় বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ ঘটনায় 41 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন তৎকালীন বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও শহীদুল হক, সাবেক মন্ত্রী দীপু মনি, আব্দুর রাজ্জাক ও হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা ও গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার। অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। আজকে মাননীয় ট্রাইব্যুনাল 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন এবং যারা ইতিমধ্যে আমাদের কয়েকজন গ্রেফতার আছে তাদেরকে সুনির্দিষ্টের আবেদন সেটা মঞ্জুর করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী 16 অগাস্টে সেটির পরবর্তী তারিখ আছে যে যারা যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্ট আসার পরে তারপরে যদি তাদের মধ্যে যদি গ্রেফতার করা সম্ভব না হয় অথবা যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় তাহলে আমাদের পত্রিকার বিজ্ঞপ্তির মধ্য দিয়ে মামলাটা বিচারের জন্য রেডি হবে। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের ঘটনায় প্রত্যেক আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা জেনোসাইড, কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন। আমাদের প্রাইম এফএসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম, আব্দুর রাজ্জাক ও হাসান মাহমুদ। 41 জনের মধ্যে 10 জন অন্য মামলায় কারাগারে আছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে থাকা জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদন। অবাধে পর্যটক চলাচলের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকির মুখে জীববৈচিত্র্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত এমন একটি স্থান যেখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি, রয়েছে কাঁকড়া আর কেওড়া বন, সেই সঙ্গে হরিণ যোগ করেছে বাড়তি সৌন্দর্য। এই সৈকতকে এখনই সংরক্ষিত এলাকা ঘোষণা করা না হলে অচিরেই হারিয়ে যেতে পারে হরিণের আবাসস্থল। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বনের পশু পাখিদের কলকাকলি, হরিণের বিচরণ, লাল কাঁকড়া, নানা ধরনের পশু পাখি, জীববৈচিত্র্যে ভরপুর ছিল এই গুলিয়াখালী। পর্যটকদের অবাধ বিচরণের কারণে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এই জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য এখনই কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। এখানে যে জীববৈচিত্র্যের যে একটা বিরূপ প্রভাব পড়ছে পুরো দেশের মধ্যে, তার মধ্যে এই গুলিয়াখালী বীচটাও অন্যতম। যদি পর্যটক সংখ্যা বাড়ে তাহলে জীববৈচিত্র্য অবশ্যই অনেক ক্ষতি হবে। হয়তো একদিন এই লাল কাঁকড়া বিলীন হয়ে যেতে পারে। আজকে আমরা অনেকদিন পর আসলাম, দেখলাম এখানে দেখা যাচ্ছে না, হরিণ তো দেখা যাচ্ছে না, তো মানুষ এখন চাষাবাদ, গরু ছাগল বেশি দেখা যাচ্ছে। নাগরিক হিসেবে আমরা অনেক অসচেতন, আমাদের এগুলো নিয়ে দাবি তোলা উচিত, আমরা কেউ এটা নিয়ে দাবি তুলি না। দেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে আমাদের পর্যটনের জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করা উচিত, আমরা এটা করতে পারতেছি না। বা আমি মনে করবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লাস সরকার
সকলের এদিকে মানে সুদৃষ্টি দেওয়া উচিত। জেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি গুলিয়াখালীর পর্যটন খাতটাকে উন্নত করার জন্য, একই সাথে ওখানে যে বন্য প্রাণী আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটাকে সংরক্ষণও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুলিয়াখালী ফরেস্ট দেশের দ্বিতীয় জীববৈচিত্র্যের লীলাভূমি। এই লীলাভূমিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। সীতাকুণ্ডের গুলিয়াখালী থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। আগামী 18 মাসের মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো বাংলাদেশ চীন অর্থনৈতিক অঞ্চলের। এর মধ্য দিয়ে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী। আর বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ 12 বছর স্থগিত থাকার পর গতি পেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনে। আনোয়ারার বেলছড়া এলাকায় প্রায় 800 একর জমির উপর গড়ে উঠছে এই অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশা প্রকাশ করেন অন্তত 1.5 বছরের মধ্যেই প্রথম কোনো কারখানা উৎপাদনে যাবে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই জোনটা যত দ্রুত সম্ভব আমরা চালু করতে পারি এবং সেই সাথে চট্টগ্রামের যত মানুষের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। এই অর্থনৈতিক জোনে $1 বিলিয়ন উপর বিনিয়োগের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। এখানে বিনিয়োগ করবে, তারা এখানে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা টেকনিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপ করবে এবং তারা এখানে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করবে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেশি এবং বিদেশি সকল বিনিয়োগকারীদের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করব, সিকিউরিটি নিশ্চিত করব। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এই প্রকল্পের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধি পাবে। আশা করা হচ্ছে 2031 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। সারা দেশের মতো বরগুনায় আকাশ ছোঁয়া দাম ইলিশের, তাই অনেকেই এখন রূপালী এই মাছের স্বাদ নিতে পারছেন না। 1 কেজি ওজনের একটি ইলিশের জন্য গুনতে হচ্ছে 3 থেকে 3,500 টাকা। বরগুনা জেলায় প্রায় 1.5 লক্ষ রয়েছে নিবন্ধিত জেলে। যারা মাছ শিকার করছেন তারাই ইলিশ মাছ খেতে পারছেন না। গত বছরের তুলনায় এবছর ইলিশের দাম কেমন এবং উৎপাদন কেমন সেই বিষয়টা আমরা জানবো। ছোটটা তো নাই, বড়টা 2-1টা আছে। হ্যাঁ, যে দাম আর ছোটখাটো মাঠে কিনে খাওয়ার মতো কোনো শক্তি নেই। 400, 2900, 3000 কেজি মাছ। কেজির উপরের মাছ 3500, 4000 টাকা। যেহেতু সাধারণ ক্রেতারা কিনে খাইতে পারে না, আবেগ করে, আফসোস করে। ঝাটকা মাছের কেজি, ঝাটকা ইলিশ 800 টাকা। এখন আর কি ছোট বড় মাছ ওরে খাওয়ার মতন সবাই সাধ্য নাই। ইলিশ তো বাজারে সামান্য আছে, তাই আর যেটি আছে এটা তো আমাদের জন্য না। কেনার মতো টাকা আমাদের কাছে নাই। 1000 টাকা কেজি একজন মধ্যবিত্তকে বড়লোক ফ্যামিলির মাংস খাওয়ার মতো সামর্থ্য নাই। পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 24-25 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 1344 মেট্রিক টন। 25-26 অর্থ বছরে তা 1158 মেট্রিক টন এসে দাঁড়িয়েছে। প্রায় 200 মেট্রিক টন কম হয়েছে ইলিশের উৎপাদন। এরকমই প্রতিদিন ইলিশের উৎপাদন কমছে। এর কারণেই মূলত প্রত্যেকটা বাজারেই দেখা গেছে ইলিশের দাম বৃদ্ধি। দেশে মাত্র 1 বছরের ব্যবধানে নারী ও কন্যা শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে 53.6%। 2024 সালের তুলনায় 2025 সালে ধর্ষিতার সংখ্যা বেড়েছে 261 জন। জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এই তথ্য জানায়। সংগঠনটি বলছে, নারী নির্যাতনের বিচার কোনো সামাজিক সালিশ বা আপোষের মাধ্যমে নয়, বরং কঠোরভাবে দেশের প্রচলিত আইনেই হওয়া উচিত।
রাজধানীর পল্লবীর রামিসা কিংবা মাগুরার আসিয়া, দেশে ধর্ষণের ঘটনা যেন থামছেই না, যেখানে পাশবিকতা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ধর্ষণ এবং নারী ও কন্যা শিশু নির্যাতনের এসব ঘটনার চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ মহিলা পরিষদ। দেশের 14টি জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি হয়। সংগঠনটি বলছে 2024 সালে দেশে 487টি একক ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। 2025 সালে তা বেড়ে দাঁড়ায় 748টিতে। এ ধরনের ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ চান বক্তারা। হত্যা, ধর্ষণ এগুলো কিন্তু ক্রিমিনাল অপরাধ, ফৌজদারি অপরাধ, কিন্তু আমরা অবলীলায় এই ফৌজদারি অপরাধে সালিশ করে যাচ্ছি। ফৌজদারি অপরাধের জন্য যদি আমি সালিশ করি তাহলে আমিও কিন্তু অপরাধী জায়গায় চলে যাব। যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। পাশাপাশি কথা বলেন সংসদ সদস্যদের নৈতিক পতন নিয়েও। আমরা এরকম সংসদও চাই না যে আমাদের সাংসদ বিদেশে যে টুকরা টুকরা লাশ হয়ে পড়বে, সেরকম সংসদও চাই না। আমরা এরকম সংসদও চাই না যিনি যার ব্যক্তিগতভাবে তার চারিত্রিক স্খলন থাকবে। সংবাদ সম্মেলনে 20টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে সংগঠনটি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স 3 শর্তে পুনর্বহাল করেছে সরকার। এর মধ্য দিয়ে লাইসেন্স বাতিলের 1.5 মাস পর হাসপাতালটি শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি পেল। সোমবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির সঙ্গে দেয়া 3টি শর্ত হচ্ছে: দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স 1982-র বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং লাইসেন্সের কোনো শর্ত ভবিষ্যতে লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবার দেখে নেব দেশের আরও কিছু টুকরো খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। অফিসে বসে গুনে গুনে একজন ভূমি কর্মকর্তা ঘুষ নিচ্ছেন, এমন একটি 2 মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার নাম ইমরান শেখ। তিনি ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা। নাটোরের নলডাঙ্গায় কমপক্ষে 400 পাখি শিকার করে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বন বিভাগ। স্থানীয় কয়েকজন যুবক ফাঁদ পেতে এসব পাখি শিকার করেছে বলে অভিযোগে জানানো হয়। 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারিতা সরাসরি ফ্লাইট। এতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং জনসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে সরকার। প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বিজেপির নথি স্বীকারের নেপথ্যে কি রয়েছে? শুধু দাবি মেনে নিয়ে কি স্থায়ীভাবে বিক্ষোভ সংকট থেকে রেহাই পাবে মোদী প্রশাসন? তবে আন্দোলন সমাপ্তি ঘোষণা করলেও প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাসের বাস্তবায়নে কড়া নজর রাখার কথা জানিয়েছে ককরোচ পার্টি। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নিজেদের শক্ত অবস্থান আর ধরে রাখতে পারেনি ভারত সরকার। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় এবারই প্রথম নরেন্দ্র মোদী সরকার কোনো চাপ বা আন্দোলনের মুখে নথি স্বীকার করতে দেখা গেল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয় আন্দোলন থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা, যা তরুণ প্রজন্ম তথা ককরোচ জনতা পার্টি সিজিপির বড় জয় হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বিজেপি সরকারের নথি স্বীকারের পেছনে নেপথ্যে কী রয়েছে, এটাই এখন বড় প্রশ্ন। এই ক্ষেত্রে বেশ কিছু কারণ সামনে আসছে। এর মধ্যে 20 জুলাই শিক্ষার্থীদের উপর পুলিশের দমনপীড়নের পর সরকার পতনের গণ আন্দোলনে মোড় নেওয়ার শঙ্কা বড় কারণ। বিজেপির অনেক জ্যেষ্ঠ নেতা স্বীকার করেছেন যে ক্ষোভ আর শুধু শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছিলেন। শুধু তাই নয়, এই আন্দোলনের সময়টি মোদী সরকারের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন শেষ সপ্তাহে এসে আন্দোলন তীব্র হচ্ছিল, সেই সময়টিতে সংসদ অধিবেশন চলছিল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পাশ করতে চাইছিল সরকার। কিন্তু আন্দোলনের ফলে অধিবেশনের প্রথম সপ্তাহে কোনো কাজই হচ্ছিল না, যা নিয়ে সংসদের ভেতরেও
অস্থিরতা তৈরি হয়। তাই শেষ পর্যন্ত কঠোর নীতি থেকে সরে এসে জনগণের আস্থা ধরে রাখার উপর গুরুত্ব দেয় মোদী সরকার। এক্ষেত্রে প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশে হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের নজির ভারতের জন্য বড় শিক্ষা হিসেবে কাজ করেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সরকার সব দাবি মেনে নেওয়ার পর ককরোচ জনতা পার্টি আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় আপাতত স্বস্তির কারণ হলেও এই আন্দোলন চিরতরে বন্ধ হয়ে গেছে এটি বলার মতো সময় এখনও হয়নি বলে মনে করা হচ্ছে। কারণ সরকার শিক্ষার্থীদের যেসব দাবি মেনে নিয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকে গভীর নজর রাখবে তরুণ প্রজন্ম। যদি গড়িমসি করা হয় তাহলে ককরোচ জনতা পার্টি বা তরুণ প্রজন্ম ফের আন্দোলনে নামার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় বিক্ষোভ আবারও মাথাচাড়া দিয়ে উঠলেও সব রাজ্যে ছড়িয়ে পড়া এবং নরেন্দ্র মোদী সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়ার শঙ্কা কিছুটা কম বলে মনে করছেন অনেকে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেন। বিশেষ করে ফ্রান্সের দাবানল দক্ষিণ পশ্চিমের শহর বোর্দোর কাছাকাছি পৌঁছে গেছে। আগুন থেকে শহরটি এখন মাত্র 15 কিলোমিটার দূরে। এ অবস্থায় সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। দেশটিতে কমপক্ষে 30টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। গত সপ্তাহে ইউরোপ জুড়ে বিশেষ করে ফ্রান্স ও স্পেনে দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দেশ দুটির 3,30,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খেলার খবর। চোটের কারণে প্রধান খেলোয়াড়দের ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মতে সফরটা চ্যালেঞ্জিং হলেও খেলোয়াড়দের মনোভাব শক্ত থাকলে সম্মানজনক ফলাফল করা সম্ভব। আগামী 13 আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া তখন আহামরি আশা করা অনেকটা বামন হয়ে চাঁদ ধরার মতো। 2003 থেকে 2017 পর্যন্ত 6 টেস্টে 5টিতে হেরেছে বাংলাদেশ, এর মধ্যে 3টিতেই ইনিংস ব্যবধানে। তার উপর সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও 85 রানের ব্যবধানে হারায় সাদা পোশাকে মুশফিক শান্তদের নিয়ে স্বপ্ন দেখা রীতিমতো অপরাধের মতো। এমন বাস্তবতায় ঘোষণা করা হয়েছে টাইগারদের স্কোয়াড। ওই টিমের সাথে খেলতে যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। সো সেখান থেকে যখন আমাদের সেটব্যাকগুলো আসছে, ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং। ইঞ্জুরি কনসার্ন তো থাকেই, ইঞ্জুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই। সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড। বিসিবি ঘোষিত প্রথম টেস্টে দলে নেই পেসার নাহিদ রানা ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। দলে ফিরেছেন সৌম্য সরকার ও জাকির আলী অনিক। চমক হিসাবে আছেন পেসার মুশফিক হাসান। সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকে চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নেই, ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। নাহিদ রানাকে কিন্তু আমরা অনেক মেনটেন করছি, অনেক তার প্রতিটা মুহূর্ত এক্সট্রা কেয়ারও নেওয়া হচ্ছে। তারপর যদি যখন কি ইনজুর হয়ে যায় তাহলে আসলে আমি বলবো এটা দুঃখজনক। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অজিদের ঘোষিত স্কোয়াডে আছেন পেট কামিংস, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ তারকারা। তাই কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা থেকে বিরত থাকছে বিসিবি। অ্যাটাকিং ক্রিকেট খেলা ভালো বিকজ ওদের বোলাররাও সব অ্যাটাকিং এবং দে ডোন্ট এক্সপেক্ট যে তাদের কি অ্যাটাক করবে। সো আমার কাছে মনে হয় যে যদি অ্যাটাকিং ডাজন্ট মিন যে আপনি একদম সব বল ছাড়বেন, বাট পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করাটা মনে হয় অস্ট্রেলিয়ান টিমের সাথে যারাই করে তারা সাকসেসফুল বেশি হয়। মূল টেস্ট লড়াইয়ে নামার আগে 6 থেকে 8 আগস্ট ডারউইনের ডিএক্সি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলা কথা রয়েছে সফরকারীদের। 13 আগস্ট ডারউইনের মাররা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে 21 আগস্ট হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ফিল সিমন্সের শিষ্যরা ঢাকা ছাড়বে 31 জুলাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। কমনওয়েলথ গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আলো ছড়াতে পারলেন না দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। স্কটল্যান্ডের গ্লাসগোতে 100 মিটার স্প্রিন্টে নিজের হিটে 10.39 সেকেন্ড সময় নিয়ে 6 জনের মধ্যে তৃতীয় হয়েছেন এই অ্যাথলেট। সব মিলিয়ে অংশ নেওয়া মোট 73 জনের মধ্যে তিনি হয়েছেন 27তম। নারীদের 51 কেজি বক্সিংয়ের শেষ 16তে আইরিশ প্রতিপক্ষের কাছে 5-0 ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন জিনাত ফেরদৌস। তবে বাংলাদেশের হয়ে এখনও আশা জাগিয়ে রেখেছেন আরেক বক্সার রাকিব হোসেন। তিনি নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। সংবাদ শেষ করব নজরুল উৎসবের খবর দিয়ে।
গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নানা সৃষ্টি তুলে ধরছেন শিল্পীরা। সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে 4 দিনের নজরুল নাট্যোৎসবের 3য় দিনে জাতীয় কবির বিভিন্ন গান পরিবেশন করেন শিল্পীরা। একই সঙ্গে নৃত্যের তালে তালে দর্শকদের মুগ্ধ করেন তারা। এদিন শিল্পকলায় মঞ্চস্থ হয়েছে সকালবেলার পাখি ও সেতু বন্ধন সহ আরও 2টি নাটক। কাজী নজরুল ইসলামের নাট্য সাহিত্য, মানবতাবাদ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী আয়োজিত এই উৎসবের পর্দা নামবে মঙ্গলবার। বাংলা গীতিকবিদের মধ্যে তিনি একমাত্র গীতিকবি যার নাকি এত 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 গান রয়েছে, ভান্ডার রয়েছে। তো সেই গানগুলো আমাদের সাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। সবাই তার গান শুনুক, তার সৃষ্টি দেখুক, তার রচনা দেখুক এবং এর মধ্যে ঢুকে একটা জীবনের মধ্যে একটা বুঝতে পারছে, সমান করতে পারবে যে আমি কাজী নজরুল ইসলাম আমাদের বাঙালি জাতি। শেষ করব দীপ্ত রাতের সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রতিদিন অজান্তেই মানবদেহে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। টুথপেস্টে পাওয়া নিয়ে রিট। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পণ্য বাছাইয়ে সচেতন হতে পরামর্শ। দেশে খেলাধুলায় যুক্ত হলো এক ঝাঁক তরুণ প্রতিভা। নতুন কুড়িদের নৈপুণ্য মাঠে বসে উপভোগ করলেন প্রধানমন্ত্রী। প্লাস্টিক দূষণ রোধে আহ্বান। অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। 13 বছর আগের শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা, মন্তব্য চিফ প্রসিকিউটরের। শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। ট্রাইব্যুনাল 41 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাজারে ইলিশের আকাশ ছোঁয়া দাম। নিম্ন মধ্যবিত্তের স্বাদ নেয়াই দুঃসাধ্য। 1 কেজির মাছ কিনতেই খরচ কমপক্ষে 3,500 টাকার বেশি। টাকা কেজি একজন মধ্যবিত্তকে বড়লোক ফ্যামিলির মানুষও খাওয়ার মতো সামর্থ্য নাই। তো সাধারণ ক্রেতারা কিনে খাইতে পারে না, আবেগ করে, আফসোস করে। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে দম্ভ চূর্ণ মোদির। দাবি মেনে সংকট থেকে প্রাথমিক রেহাই, বাস্তবায়নে গভীর নজর রাখার ঘোষণা ককরোচ পার্টির। এবং অস্ট্রেলিয়া সফরে ঘোষিত দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। চোট সমস্যা সত্ত্বেও আশাবাদী বাশার। খেলোয়াড়দের মনোভাবে দিচ্ছেন গুরুত্ব। যেরকম প্রস্তুতি দরকার, টিমটা যেরকম অবস্থায় থাকা দরকার, ঠিক সেই অবস্থায় কিন্তু আমরা ছিলাম। বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।